ঢাকা শহরের মনকাড়া নতুন ব্রিজ, পিচঢালা পথ। বহু বিদেশিরা ঢাকায় পা রেখেই বলেন ঢাকার চেহারা বদলে গেছে। উন্নয়নের ছোঁয়া চারিদিকে, চারিদিকে বিলাসবহুল গাড়ির চাপে আছে যানজট। তারপরও দৃষ্টিনন্দন হাতিরঝিল বা কুড়িল ফ্লাইওভারের সৌন্দর্যে ওই কষ্টটুকু ভুলে যাই আমরা। কিন্তু ঢাকার এই পিচঢালা প্রশস্ত পথ কখনো কখনো এমন এক জায়গায় এসে থামে যেখানে আমাদের একটু অবাক হতে হয়, যেখানে ঝুটের স্তূপ দিয়ে তৈরি করা রাস্তা পেরিয়ে যেতে হয় অন্য এক জগতে, যেখানে ভাঙা টিনের চালার ফাঁকে ছোট্ট করে আকাশ দেখা যায়, যেখানে বাঁশের মাচায় গড়ে ওঠা ছোট্ট ছোট্ট খুপড়ির নিচে নর্দমায় জমেছে ময়লার স্তূপ, যেখানে ঘুণে ধরা বাঁশ থেকে বাতাসে অনবরত ওড়ে বাঁশের ছোট ছোট কণা। এটাই ওদের প্রতিদিনের যাপিত জীবন। টিনের চালে বৃষ্টির শব্দে মুগ্ধ হন কবি, কিন্তু ওদের কাছে টিনের চালা ভ্যাপসা গরমে অতিষ্ঠ হবার একটা উপকরণ মাত্র। পুরুষ প্রায় দেহে বন্দি এক কোমল নারী হৃদয়ের অদ্ভুত মিশ্রণ ওরা। ওদের চোখে ওরা মৎস্যকুমারী, আর সাধারণ মানুষের চোখে হিজড়া। ওরা সুন্দর হৃদয়ের একটু ভিন্ন রকমের কিছু বঞ্চিত মানুষ, যারা সমাজে অবহেলিত, নিগৃহীত। আয়নায় ভেসে ওঠে একজন পুরুষের চেহারা, কিন্তু তারপর যখন একে একে চোখে কাজল দেয় সে, ঠোঁটে লিপস্টিক দেয়, মাথায় লাগায় আলগা খোঁপা, কপালে টিপ, তখন আয়নায় সেই পুরুষ চেহারাটি ভিন্ন দেখায়। একটু পুরুষালী একজন নারী, ধাঁধার মতো। হ্যাঁ, ও হিজড়া এবং এই সমাজেরই একজন মানুষ। বাইরে তখনও ওর মতো অনেক হিজড়া নাচ গানের আসরে মেতেছে। ও গিয়ে মেশে সেই আসরে, কণ্ঠে কণ্ঠ মেলায়, তালে তাল মেলায়, কিন্তু হঠাৎ মনটা কোথায় যেন হারিয়ে যায়। ওর কি মার কথা মনে পড়ে তখন? ছোটবেলা থেকে আমি মেয়েদের সাথে খেলাধুলা করতাম, পুতুল খেলাধুলা করতাম, মাটি দিয়ে ভাত রান্না করতাম, এসব বেশি পছন্দ করতাম। তারপরে দেখা হওয়ার পরে পরে ছেলেরা বলতো কি দেখ মেয়েদের মতো কি কাজ করে। আমি বলছি তোদের কি হয়েছে আমি করলে? এই কথা করার পরে পরে হাততালি দিত। আমরা যা করতাম ছেলেরা আমাদেরকে অনেক চেতাইতো, অনেক কিছু করতো। করার পরে আমি নিজে নিজে একটা ভাবলাম যে এই কথা আমাকে কেন বললো, আমার ভিতরে একটা লজ্জা বোক এসে পড়ছে। কিংবা অতীতের খেলার সাথীদের গঞ্জনার কথা বলতো, ছাইয়া হিজলা এইসব অনেক কিছু বলতো, অনেক অনেক খারাপ খারাপ কথা বলতো। পরে নিজে নিজে মাথা নিচবিন দিয়ে চলে আসতাম বাড়িতে, আইসা কান্না করতাম আম্মুর সাথে। আম্মু বকতো এসব করস কেন। পরে আল্লাহ নিজের কাছে নিয়ে অনেক খারাপ লাগতো। অথবা নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা জানা নেই আমাদের। হাঁটা চলা খাওয়া দাওয়া সব কিছু মেয়েদের মধ্যেই থাকি। আমুর লেগা বোনের জন্য কাপড় আনলে আমি পিঁধা থাকতাম। আমার বড় ভাই একটু বকতো, আব্বু বকতো, মায় বেশি একটা বকতো না। মায় বলতো যে ওকে এত বকো কেন, আমি কোন কোথায় ফালাবো আমার বাচ্চাকে। আমি এখন তো কানালুলা লেগে বাপ মা কখনো ফালায়, এটা আমার মা আমার আব্বুকে বলছে। অনেক খারাপ ব্যবহার করতো যে তোর এটা কি হয়েছে, আমার ভালো লাগে না, ওকে বের করে দে, হ্যান তানে আগুন বাগুন অনেক কিছু বলতো। পড়ার পরে আমার কাছে অনেক খারাপ লাগতো। পরে আমি আমার আম্মুর গলাতে অনেক কাঁদতাম। পরে একদিন আমার বড় ভাই আমাকে মারছে, মারার পরে আমি একবারে চোরা ও যে পিচ্ছে সমান থেকে চলে যাচ্ছি। আবার কিছুক্ষণের মধ্যে সব ভুলে পায়ে পায়ে ছন্দ মেলায়। ওদের মনে সততই চলে রোদ বৃষ্টির খেলা। ছোটবেলায় সেই কবে হিজড়া হিজড়া শুনতে শুনতে ঘর ছেড়ে এসেছে ও এখানে, তা মনেও নেই। সেই থেকে চলছে ওর পা, ওর গান, ওর ছন্দ।
আমার আম্মা আমার জন্য কষ্ট পেয়েছে। আমি ছোটবেলায় বাড়ি থেকে 14-15 বছর বয়সে বের হয়ে গেছি। সবাই নির্যাতন করতো, আমার আব্বা আম্মা করতো, মা ভাই করতো, কিন্তু মা আমাকে ভালোবাসতো। কারণ আমি নির্যাতন সহ্য করতে না পাইরাই 15 বছর বয়সে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। আমি ছোটোবেলায় স্কুলে যেতাম, সেখানে নির্যাতন হইতাম, মানুষে খারাপ বলতো, আমাকে হিজড়ে বলতো, ওই বলতো সে বলতো। তারপরে আরও বেশি করে ঘরে আসলে আরও বেশি করে মারতো। এরকম করে আব্বা মারতো, বড় ভাই মারতো, পাড়া প্রতিবেশী এটা সেটা কইতো। লাস্টে ঘৃণায় লজ্জায় সহ্য করতে না পারে আমি বাড়ির থেকে 14-15 বছর বয়সে বের হয়ে গেছি। তারপরে এখন দুঃখ টুকু হলে ভুলে ভুলে থাকেন? এখন তোমার গান বাজনা করে সময় কাটাই, দিন কাটাই, নাচ গান করি, একটু গান গাই। থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে। এখন মনে হয় যে সবসময় হিজড়েদের নিয়েই থাকি, আর হিজড়েদের নিয়ে আমরা কাজ করি, আর হিজড়েদের নিয়েই খাই, আর সব জায়গায় হিজড়েদের নিয়ে থাকি। একটা আমাদের যেন হিজড়েদের একটা কোনো মানে আলাদাই আলাদাছেন, আপনার জগৎ হয়ে গেছে আলাদা। হ্যাঁ, আলাদা হয়ে গেছে। এখন আমরা হিজড়ে ছাড়া বাঁচি না। আমাদের এখন মনে করেন যদি আমাদের কোনো কাজে কমরে বা কোথাও যেতে হবে, তখন আমরা হিজড়েদের বাড়িতে গিয়ে যোগাযোগ করে তখন হিজড়েদের কাছে যে। আচ্ছা, দোয়াটা কেমনে করেন এটা আমার একটু দেখাবেন, আর বদদোয়াটা কেমনে করেন এটা দেখাবেন? বদদোয়া দেই না। বদদোয়া দেন না? বদদোয়া দেই না। আচ্ছা, বদদোয়া দেই না। কই আমাদের বুঝি না, মহিলা বুঝি না, পুরুষ বুঝি না, মানুষ বলতে ভালোবাসা আছে, আমাদের মন আছে, মন চায়, কিন্তু আমাদের ছেলেকে ভালোবাসি, ছেলের তো থাকে না, ওর জন্য আমাদের ভালোবাসাটা প্রকাশ করা যায় না, গোপন রাখতে হয়। আচ্ছা, একটা সত্যি কথা বলি, মানে ভালোবাসতে ইচ্ছা হয় কাকে? কোন পুরুষ মানুষ? পুরুষ ছেলেকে, মেয়েকে কেন ভালোবাসবো? পুরুষের রান্না খামো, বাইরে খামো, ভাত বাইরা দিমু, লুঙ্গি মেলি দিমু, সার দিমু, আরে গোসলের পানি আবাই দিমু। আমার স্বামী গোসল করতেছে, ভালো লাগবে। ভাত খাওয়া শেষে পাউডার টিপা দিন, ভালো লাগবে। হ্যাঁ, কি করবো, নিজেকে নারী বলেও পরিচয় দিতে পারি না, নিজেকে পুরুষ বলেও পরিচয় দিতে পারছি না। তাই আমরা তো মৎস্য কুমারী বনে আমেরিকায় চলে যাব, আমেরিকায় গিয়ে টিউবে বাচ্চা নিব, ওখানে গিয়ে বিয়ে করবো, ওখানে গিয়ে সংসার করবো। ওরা যেখানে থাকে সেখানে আছে অনেক সমস্যা, তারপরও হাসি কিন্তু থেমে নেই। ওদের আছে পানির সমস্যা, শৌচাগারের সমস্যা। একটা বাথরুম আস্তে আস্তে গোসল করো, আস্তে আস্তে কইরা তোমরা সবাই দেরি করে মা, টাইম মতো করিস না, তোরা দেরি করে যাইবো, তাড়াতাড়ি বাইরে দেরি করে করব কি? আমরা যাবো না ডোলেটাকে বাজার করতে না, আমরা বাজার করতে হইবো, হইবো না, কতক্ষণ লাগে? এত জারগাজাটি ভালো না, আস্তে আস্তে কর, সিরিয়াল ভাবে কর, বাথরুম উঠে 2 ঘন্টা লাগে বাবা ওরই খালি। আমাদের সুবাদে ওরা আজ একত্রে রান্না করে খাচ্ছে, কিন্তু সচরাচর নিয়মটি এই যে যারা যারা আয় করে দিতে পারবে যৌথ রান্নার খাবারের অংশীদার কেবল তারাই হবে, নয়তো অভুক্তই থাকতে হবে ওদের। কোনো বাড়িতে ছেলে বা মেয়ে হলে ওরা নাচ গান দেখিয়ে টাকা নেয়, ওরা একে বলে ছল্লা। তারপরও যখনই ওদের বাইরে বেরোতে দেখে মানুষ, তির্যক দৃষ্টিতে বারবার তাকায়, অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে, পরস্পরকে ঠেলাঠেলি করে হেসে গড়িয়েও পড়ে অনেকে। আবার ওরা যখন বিভিন্ন জায়গা থেকে এভাবে টাকা নেয়, সেটি অনেকের চোখেই নিন্দনীয়। আমরাও জিজ্ঞেস করেছি ওদের, জোর করে টাকা নাও কেন? ওরা বলে, আমরা জোর করে নেই না, আমরা কেবলই চাই। সেই ছোটবেলায় এমন হিজড়া হিজড়া তিরস্কারে অতিষ্ঠ হয়েই ঘর ছেড়েছিল ওরা। আজও এত বছর পরও একই তিরস্কার, একই বঞ্চনা, একইভাবে হোঁচট খাচ্ছে ওরা বারবার। যেভাবে হোঁচট খেয়ে খেয়ে এসেছিল ওরা এই হিজড়াদের সমাজে, সেই ছোট্টবেলায় যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা ওদেরই সঙ্গী, ওরা তাড়া করেছিল হিজড়া হিজড়া বলে, যেখানে হিজড়া হিজড়া শব্দ এখনো কানে,
বড় বিশ্রীভাবে বাজে ওদের। তারপর এক সময় এসে ওরা যোগ দিয়েছে হিজড়াদের সমাজে। ওর মা ওকে গাবতলি স্ট্যান্ডে ফালায় রেখে চলে গেছিল, তখন কান্নাকাটি করতেছে। আর ওর মা কি হয় তখন জ্ঞান বুদ্ধি ছিল না, বাচ্চা ছিল। তখন আমরা হিজড়া যাওয়ার সময় কে করে পাই ও হিজড়াদের কাছে মানুষ। এখন আমরা মনে করি যে আমরা একজন অসহায় বাড়িঘর ছাড়া, এটা মা বাবা এরকম আমাদের মতোই মনে করে আমাদের কাছে রাখছি। আমরা মনে করি যে আমরা তো কাউকে জন্ম দিতে পারবো না, এখন তো এটা পাইছি, এখন এটি আমাদের বাচ্চা আর ওরা আমাদের মার মতনই দেখে। আবার কেউ মা মা বলেও ডাকে। আমরা মনে করি যে আমরা যদি এক মুঠো খেতে পারি তো ও আমাদের সাথে খেতে পারবে। যেন হিজড়ারা মানুষ নয়, এমনই এক অদ্ভুত ধারণা নিয়েই বড় হয়েছে ওরা। একসাথে যদি আমরা সব বন্ধু বান্ধব বাচ্চা কাচ্চাদের সাথে খেলতে যাইতাম তো ওরা আমাদের অন্যরকম চোখে দেখতো, ধিক্কার দিত, কারো সামনেই যেতে পারতাম না। তো আমরা একসাথে খাবারের ব্যাপারটা শেয়ারই করতে পারতাম না। মনে করতো যাই দৌড়বা না, আমারটা ছুঁইবা না, মানে আমাদের মনে করতো যে আমরা ছুঁইলে বুঝি এই জিনিসটা নষ্ট হয়ে যাবো, বা আমরা ছুঁইলে বুঝি আমাদের মতন হয়ে যাবো ওরা, এরকম মনে করতো। একা একাই সময় কাটা যেত। ওদের রাতের জীবনের কিছু অজানা কথা আছে, যা ওরাও প্রকাশ করতে চায়নি, আমরাও বেশি প্রশ্ন করিনি। প্রথম হলে পরিবার নির্যাতন হয়, পরিবার থেকে তখন মা ভাই বোন, বড় ভাই বাবা তো একদম পছন্দই করে না, খুব অত্যাচারের শিকার। তবে স্কুলে যে যাইলো তখনও স্কুলেও প্রতিবেশীরা, স্কুলের ছেলেমেয়েরা একটু মেয়েলে আচরণ বলে, ইটা মারে, হিজড়ে বলে, অনেক কিছু বলে, গালাগালি করে, ধাক্কা দেয়। তখন কান্নাকাটি করে মা বাবা, তারপর ঘর আইসা বলে ছেলেরা আমাদেরকে মেরেছে। মা বাবা উল্টা আবার মা ভাই, আবার ভাই বাবাই বেশি নির্যাতন করে, কিন্তু আবারও ঘরে আসলেও মাইকদের করে, তাদের মেয়েদের মতো চলাফেরা করিস কেন। তখন আমি কি করবো, আমি তো ছোটবেলার থেকে এরকম 6-7 বছর বয়স থেকে, আমি তো জানি না কেন এরকম হয়েছে। মাকেই দোষী করে বেশি, যে তোমার জন্য আমার বাচ্চাটা নষ্ট হয়েছে, বাচ্চাটা এরকম হয়েছে, বেশিরভাগ মাকেই দোষী করে। কোনো মাই কিন্তু তার হিজড়া সন্তানকে ছাড়তে চাননি, বাধ্য হয়েছেন পরিবার ও সমাজের চাপে পড়ে ছাড়তে। তাই মা ও শিশুর আদর দেখলে ওদের মনটা হারিয়ে যায়, দুঃখে ভরে ওঠে, মাকে বড় মনে পড়ে। ওদের মতো হলেও জয়া ভাগ্যবতী, নিজের চেষ্টায় ও উঠে গেছে অনেক উপরে, ওকে ঘর ছাড়তে হয়নি। মা আঁচল দিয়ে ওকে রক্ষা করেছেন সব অপমান আর তিরস্কার থেকে। আজ জয়া কাজ করছে হিজড়া জনগোষ্ঠীর অধিকার আদায়ে, যাচ্ছে দেশে বিদেশে, নিরন্তর কাজ করে যাচ্ছে হিজড়াদের জন্য। এও এক যুদ্ধ বই কি, বাইরে থেকে মনে হয় কঠিন সংগ্রামী এক মানুষও, কিন্তু ওর ভেতরেও আছে কষ্টের দীর্ঘ ইতিহাস, যা ওকে কাঁদায় এখনো। ও কাজ করে চলে, কাজ করে যাবে নিরন্তর এই বঞ্চিত জনগোষ্ঠীর জন্য। কিন্তু তারপরও সকলের অলক্ষ্যে ওর অন্তরে যে নিরন্তর রক্তক্ষরণ ঘটছে, এর সাক্ষী বোধ হয় কেবলই ওর বড় কাছের মা। একটা ছেলে বা মেয়ে বেড়ে উঠলে তার জেন্ডার আইডেন্টিটির জায়গাটা কিন্তু কখনোই ছোটবেলাতে আমি মনে করি যে এটা কখনোই কি শনাক্ত করতে পারে না।
যে মানুষটা বেড়ে উঠে সেই মানুষটাই কোনো এক সময় বলতে পারে আমার জেন্ডার ওরিয়েন্টেশন কি। তো বাট আমাদের এই দেশের মতো বা এই কালচারে, এই সিচুয়েশনে বা আমাদের এই এনভায়রনমেন্টে এডুকেশন এতটা আমাদের নেই। তো না থাকার কারণে নিজে যতটুকু যা বুঝেছি জেনেছি, এটা আসলে এনজিওদের কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার পরে আমার হয়তো কি বলবো ব্রেনটা খুলে গেল যে আমার আইডেন্টিটি কি, আমার পরিচয় কি, সেটা আমি খুঁজে পেলাম। তো পড়াশোনা চলাকালীন সময়ে নিজেকে তো নিজে আইডেন্টি করতে পারতাম না, বা কমিউনিটির কাউকে দেখতাম না বা বুঝতাম না। তো মনে মনে ভাবতাম যে আমি মনে হয় ভিন্ন একটা মানুষ। আমার স্কুলে গেলে ছেলেরাও যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করতে চায় না, বা ক্লাসমেট মেয়েরাও হয়তো এরকম অ্যাকসেপ্ট করতে চায় না, যার কারণে এই স্কুলে যতটুকু পড়েছি এটা আমার জীবনে খুব একটা কষ্টদায়ক পড়াশোনা। আমি মনে করি যে একটা মধ্যবিত্ত পরিবারের বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের এগুলি হচ্ছে পড়াশোনা বন্ধ হওয়ার একটা সমস্যা। আমি মনে করি তখন তো আমার জেন্ডার ওরিয়েন্টেশন নেই, বাট বাবা মা আমাকে যে আইডেন্টিটি দিয়েছে সেই আইডেন্টিটি নিয়ে আমি স্কুলে যাচ্ছি। তো আমার আচরণগত কিছুটা প্রবলেম দেখা যায় যে পুরুষ শরীরে আমি নারীর মতো নারীসুলভ আচরণ করি, নারীর মতো পোশাক পরতে ইচ্ছা পোষণ করি, কিন্তু সেটা কিন্তু সোসাইটি অ্যাকসেপ্ট করতে চায় না। বাট আমার স্কুল টিচাররাও হয়তো একটু ভিন্নভাবে দেখতো। মা হিসেবে আপনি তাকে কিরকম দেখেন? মা হিসেবে আমি তো দেখি ভালোই দেখি। আমি তো ওই কথা মনের মধ্যে তো কষ্ট আছে যে আল্লাহ কি করবে, এটা কষ্টের কথা বলার কিছু আর নাই। আমার 3টে ছেলে আল্লাহ গেছে, 3 ছেলের মধ্যে 1 ছেলে পঞ্চবটি মাসে, 1 ছেলে এই অবস্থা হয়েছে, আর 1 ছেলে চাকরি করে, 2 ছেলের বউ। কি করার কিছু নাই, কি করবো? মানুষের তো হালাই দেয়, আমি হালাই দিতে কিন্তু ওরাও আল্লাহ বানাইছে আর আমাকেও আল্লাহ বানাইছে। আমি কইছি যে আমি যতদিন আছি যতদিন আমার কাছে থাকতাম, সেখন আমি মারা গেলে এই জায়গায় যাও যে মেয়ে যাই থাও, আমি থাকতে গেলে তোমার আমি কোনো জায়গায় দিলে না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটি একসময় ওদেরই গান ছিল, ওদের মতো অনেক মানুষের গান ছিল। কিন্তু এখন সময় পাল্টেছে, সরকার ওদের 3য় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাসপোর্টে, ন্যাশনাল আইডি কার্ডে এখন 3য় লিঙ্গ হিসেবে একটি ঘর আছে, যে ঘরে তারা নিজেদের নাম লিখতে পারে বা টিকচিহ্ন দিতে পারে। এখন স্কুলে ওদের ভর্তির জন্য সরকার আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন। শুধু সেটিই নয়, আজ সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে হিজড়াদের অন্তর্ভুক্ত করেছে, তাদের আলাদা বাসস্থানের ব্যবস্থা করেছে, প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এমনকি আজ হিজড়ারা বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করছে। এটি তাদের একলা চলোর পাশাপাশি অনেক মানুষের সম্মিলিত চেষ্টার ফসল।